হ্যালো স্টুডেন্টস, আমরা দুটো প্রশ্নের উত্তর আজকে সলভ করব। প্রথমটা একটা সহজ এবং ছোট্ট অ্যান্সার হবে, কিন্তু দ্বিতীয়টা একটু লেন্দি হবে, তো একটু ধৈর্য ধরে শুনতে হবে। তাহলে প্রথমটা আগে ঝটপট সলভ করে ফেলি। তাহলে অ্যান্সার অফ কোশ্চেন 1 বলছে NaOH is a base but ClOH is an acid। এটা কেন? একই রকম স্ট্রাকচার, সোডিয়ামের সাথে O এর বন্ড আছে, O এর সাথে H এর বন্ড আছে, ক্লোরিনের সাথে O এর বন্ড আছে, O এর সাথে H এর বন্ড আছে, তো এটা কেন বেস, এটা কেন অ্যাসিড? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের আর্নিয়াস ডেফিনিশন অফ অ্যাসিড অ্যান্ড বেসটা একটু জেনে নিতে হবে। সেটা হচ্ছে যে স্পিসিস হুইচ ক্যান ডোনেট H+ ions in aqueous solution are said to be acid, and those which can donate OH- ions in aqueous solutions are said to be base। তাহলে যারা H+ আয়ন ত্যাগ করতে পারে জলীয় দ্রবণে তারা হচ্ছে অ্যাসিড, আর যারা OH- আয়ন ত্যাগ করে জলীয় দ্রবণে তারা হলো বেস। তাহলে এখানে যে বলেছে হোয়াই NaOH ইজ আ বেস, অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে এ OH- ছাড়বে, আর ClOH এই যে অ্যাসিড, তাহলে এখানেও আমরা বুঝতে পারছি যে এ H+ ছাড়বে। এটা কেন সেটা জানতে চাওয়া হয়েছে। একই রকম স্ট্রাকচার হওয়া সত্ত্বেও কেন একজন OH- ছাড়ছে, কেন একজন H+ ছাড়ছে? এটা করার জন্য প্রথমে আমরা পাউলিং স্কেলে এলিমেন্টের যে ইলেকট্রোনেগেটিভিটি হয় সেই ইলেকট্রোনেগেটিভিটি স্কেল থেকে আমরা ইলেকট্রোনেগেটিভিটিগুলো একটু লিখে ফেলি। সেটা হচ্ছে যে অক্সিজেনের জন্য 3.5, হাইড্রোজেনের জন্য 2.1, আর এটা হচ্ছে 0.9। অক্সিজেন 3.5, 2.1 একই থাকবে, আর এটা হচ্ছে 3.0। এটা হচ্ছে পাউলিং স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি, সেখান থেকে আমরা ডেটাগুলো লিখলাম। এখন ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা জানা দরকার, তাতে আমরা বন্ড পেয়ারের পজিশনটা বুঝতে পারবো। তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স হচ্ছে 1.4, আর এখানে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স হচ্ছে 0.5। এখানে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স 1.4 আগের মতন, এবং এই দুটোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স হচ্ছে 2.6। তাহলে বন্ড পেয়ারটা ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকলে যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে শিফট করে সেটা আমরা আগে শিখেছি। উই হ্যাভ অলরেডি লার্ন দ্যাট দ্য বন্ড পেয়ার শিফটস টু দ্য মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ওয়িং টু আ গ্রেটার পুল বাই দ্য মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাহলে এই যে বন্ড পেয়ারটা আছে এবং এখানে যে বন্ড পেয়ারটা আছে, আবার এখানে একটা বন্ড পেয়ার আছে, এখানে একটা বন্ড পেয়ার আছে, কোথায় বেশি শিফট হচ্ছে সেটা দেখতে হবে। এখানে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই বন্ড পেয়ারটা এদিকে শিফট হবে, আবার এই বন্ড পেয়ারটাও এদিকে শিফট হবে, কিন্তু হাইড্রোজেনের সঙ্গে এর গ্যাপটা হচ্ছে অনেক বেশি, সেজন্য এই বন্ড পেয়ার যতটা এর কাছে যাবে তার থেকে অনেক বেশি কাছে আসবে অক্সিজেন হাইড্রোজেন বন্ড পেয়ারটা। The oxygen hydrogen bond pair will shift more towards oxygen compared to the chlorine oxygen bond pair। তার জন্য এখানে যে ডেল মাইনাস ডেল প্লাসটা তৈরি হবে সেটা এই ডেল মাইনাস ডেল প্লাসের থেকে বেশি ডোমিনেটিং। তাহলে যখন আমি জল দেব তখন জল তো পোলার, ও কি করবে, এই H+টাকে বের করে নিয়ে চলে আসবে, কারণ এখানে যে ডেল প্লাসটা উৎপন্ন হয়েছে সেটা ক্লোরিনের মাথায় যে ডেল প্লাস উৎপন্ন হয়েছে তার থেকে অনেক বেশি, সেই কারণে জল H+কে বের করে নিয়ে চলে আসবে এবং আমরা কি পাবো, Cl বন্ড O-। বন্ড পেয়ারটা অক্সিজেনের মাথায় এলো, অক্সিজেনের মাথায় বন্ড পেয়ারটা থাকবে এবং ক্লোরিন তার ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে এই মাইনাসটাকে খানিকটা টেনে, যেটা মাইনাস আই এফেক্ট বলে, সেটা দিয়ে খানিকটা স্টেবিলিটি পাবে। তাহলে এই কারণে
in aqueous solution ClOH gives H+ ions. এবার যদি আমরা এদিকটা দেখি তাহলে এখানে আগের মতনই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, কিন্তু তার থেকেও একটা বেশি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স রয়েছে এদিকে, সেটা হচ্ছে 2.6 বিটুইন সোডিয়াম অ্যান্ড অক্সিজেন। তাহলে এখানে বন্ড পেয়ারটা কী হবে, এই দিকে বেশি শিফট করবে দেন এটা। তাহলে এবার যদি এই যৌগটাকে আমরা জলে রাখি তাহলে ও Na+টাকে টেনে বের করবে, তাহলে ডিসোসিয়েশনটা হবে এরকম। বোঝা গেল? তাহলে যেটা বেশি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স সেইটারই ডিসোসিয়েশন হয়ে যাওয়ার প্রবাবিলিটিটা বেশি, সেজন্য এটা ভাঙবে Na+ OH- হয়ে আর এটা ভাঙবে ClO- H+ হয়ে। এবার আর্নিয়াস ডেফিনেশন অনুযায়ী যে OH- দেয় সে হচ্ছে বেস, সো NaOH অ্যাক্টস অ্যাজ দ্য বেস, আর যে H+ দেয় অ্যাকোয়াস সলিউশনে সে হচ্ছে অ্যাসিড, সো ClOH অ্যাক্টস অ্যাজ দ্য অ্যাসিড। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা হলো। এবার আমরা তারপরের অ্যান্সারটাতে যাব। এখানে বলেছে কম্পেয়ার দ্য অ্যাসিডিটি অফ HOCl, HClO2, HClO3 অ্যান্ড HClO4। সেখানে যাওয়ার আগে আমি আরও কয়েকটা জিনিস বলে দেব, সেটা হচ্ছে যে এই যৌগগুলোর হাইব্রিডাইজেশন। শেপ, নেম অফ দ্য বন্ডস, আর কেন অ্যাসিডিটি অর্ডারটা এরকম হবে, অর্থাৎ প্রথমে তো অ্যাসিডিটি অর্ডার আমরা বের করব, তারপর কেন সেটা এরকম হবে সেটা তো বলবোই, পাশাপাশি এগুলো বলবো, অর্থাৎ একটা ডিটেলড এক্সপ্লেনেশন আমরা দেব এই অ্যান্সারটার। তো প্রথমে আমরা ClOH নিয়ে কথা বলবো। এখানে প্রপোজ স্ট্রাকচার এইটা লিখলাম ClOH, HOCl এর জন্য। কেন এরকম লিখেছি না, এখানে ক্লোরিনের ভ্যালেন্সি আমরা 1 জানি, আরও যে কয়েকটা ভ্যালেন্সি ক্লোরিনের সম্ভব সেটা আমরা আজকে শিখব এই প্রবলেমের মাধ্যমে। অক্সিজেনের ভ্যালেন্সি 2 সেটা জানি, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1 সেটা জানি, তাহলে প্রপোজ স্ট্রাকচার কিন্তু এটাই হওয়া উচিত। তাহলে ক্লোরিনের আমরা একটু ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখে নিই। (3s2 3p5) আমি নিয়ন অবধি লিখছি না। তাহলে 3s-এ 2টো ইলেকট্রন আছে এবং 3p-তে 5টা ইলেকট্রন আছে। এটা হচ্ছে ক্লোরিনের গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে কটা আনপ্যাড ইলেকট্রন রেডি রয়েছে সেটা হচ্ছে একটা। তাহলে ক্লোরিন কি করতে পারবে, একটা ইলেকট্রন এখানে রাখবে, অক্সিজেনও একটা ইলেকট্রন এদিকে রাখবে, একটা ইলেকট্রন এদিকে রাখবে, তাহলে ক্লোরিনের হাইব্রিডাইজেশন হবে sp3। আবার অক্সিজেনেরও হাইব্রিডাইজেশন হবে sp3, কারণ অক্সিজেন কোনো পাই বন্ড এখানে করেনি, এখানে অক্সিজেন দুদিকে দুটো সিগমা বন্ড করেছে, তাহলে অক্সিজেন দুটো সিগমা বন্ড করতে হলে এই দুটোকে হাইব্রিডাইজেশনে রাখতেই হবে, আর এই দুটো লোন পেয়ার এদেরকে বাইরে বের করা যায় না, তাহলে এরা হবে সবাই হাইব্রিডাইজড। তাহলে ক্লোরিনটা কেমন হলো, এরকম টেট্রাহেড্রাল জিওমেট্রি হবে, 3টে লোন পেয়ার দেখতে পাচ্ছি, 3টে লোন পেয়ার 3টে হাইব্রিডাইজড অরবিটালে রাখলাম, এদিকে ক্লোরিন একটা ইলেকট্রন রাখলো এটা, আর ওখানে অক্সিজেন এলো, অক্সিজেন একটা ইলেকট্রন রাখলো, তাহলে এটাও ভর্তি হয়ে গেল, ওটাও ভর্তি হয়ে গেল। আমরা এই অ্যাডিশনাল ইলেকট্রনটাকে লাল কালি দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। এবার অক্সিজেন
অক্সিজেনের একই রকম স্ট্রাকচার হবে, অক্সিজেনের জিওমেট্রিটা একই রকম হবে, দুটো লোন পেয়ার আছে সেটা আঁকলাম, আর এদিকে একটা আনপেয়ার্ড ইলেকট্রন রেখেছে। আর হাইড্রোজেন, তার তো হাইব্রিডাইজেশন হবে না, হাইড্রোজেন আসবে দিয়ে এদিকে একটা ইলেকট্রন রাখবে। তাহলে এর জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল, এর জিওমেট্রি টেট্রাহেড্রাল, কিন্তু ওভারঅল মলিকিউলটার স্ট্রাকচার হবে বেন্ট, অর্থাৎ ClOH। বেন্ট বলা যেতে পারে বা ভি শেপড বলা যেতে পারে। আমরা এটাকে বেন্ট স্ট্রাকচারও বলতে পারি, বেন্ট শেপড অর ভি শেপড, এটা হচ্ছে ClOH। এবার যে H+টা বেরোচ্ছে অ্যাকোয়াস সলিউশনে, সেটা বেরোনোর পর এখানে যে বন্ড পেয়ারটা যে এর মাথায় চলে আসবে, তখন চেহারাটা কেমন হবে একটু দেখে নিই। যদি H+ বেরিয়ে যায় তাহলে H+টা তো ইলেকট্রনটাকে রেখে চলে গেল, তাহলে এটা এই দুটো ইলেকট্রন তখন এখানে এইভাবে থেকে যাবে। এবার যেহেতু একটা ইলেকট্রন অন্যের, সেই জন্য এখানে একটা মাইনাস চার্জ হবে, তাহলে Cl বন্ড ও মাইনাস, তখন এটা হবে লিনিয়ার স্ট্রাকচার। বোঝা গেছে? বেশ। আচ্ছা, অক্সিজেন হাইড্রোজেনের কাছ থেকে আরেকটা পেয়েছে, তাহলে আমরা এখানে এদিকে একটা দিয়ে দিলাম। তাহলে ক্লোরিন এখানে আর্গন গ্যাসের বিন্যাস পেল, আর অক্সিজেন এখানে নিয়ন গ্যাসের বিন্যাস পেল। এইটা হচ্ছে ClOH এর হাইব্রিডাইজেশন শেপ ইত্যাদি। এবার যদি বন্ডের নাম বলে, তাহলে আমরা যে বন্ডগুলো পেয়েছি সেই নামগুলো একটু দেওয়া যাক। এইটা নাম হবে সিগমা sp3। এই মলিকিউলটাতে সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন, তাহলে sp3O sp3Cl। এটার sp3 এর সাথে এটার sp3 ওভারল্যাপিং হয়েছে, আর এখানে আরেকটা সিগমা বন্ড রয়েছে, সেটা হচ্ছে এটা হবে সিগমা sp3O বন্ড 1s H, দুটোই সিগমা হয়েছে। বোঝা গেল? নেক্সট, এবার আমরা করব HClO2। HClO2 এর প্রপোজ স্ট্রাকচারটা আমরা এরকম করলাম, অর্থাৎ একটা ডবল বন্ড O দিলাম আর একটা সিঙ্গেল বন্ড OH দিলাম। কেন এরকম করলাম? না, এটা অ্যাসিড সেটা আমাদের জানা আছে, এবং এটা মনোবেসিক অ্যাসিড সেটাও আমাদের জানা আছে। কিভাবে বুঝলাম? না, আমরা যদি NaOH এর সাথে একে টাইট্রেট করি, তাহলে এর 1 মোল NaOH এর 1 মোলকে কমপ্লিট নিউট্রালাইজেশন করতে পারে। তাহলে সেই টাইট্রেশন থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মনোবেসিক অ্যাসিড, অর্থাৎ এটা একটা H+ ছাড়ে। একটা H+ যদি ছাড়তে হয় তাহলে তাকে সেন্ট্রাল অ্যাটমের সাথে কানেক্টেড থাকতে হবে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের থ্রু দিয়ে। The H+ that is released by any molecule must be connected to the central atom through any electronegative atom, here it is oxygen, and that hydrogen must not be connected directly to the central atom. তাহলে যে H অ্যাটমটা H+ হয়ে বেরোবে তাকে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড থাকলে হবে না, তাকে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের থ্রু দিয়ে সেন্ট্রাল অ্যাটমের সাথে কানেক্টেড থাকতে হবে। যেমন এখানে Hটা একটা অক্সিজেনের থ্রু দিয়ে কানেক্ট হয়ে আছে, অর্থাৎ যখনই আমি অ্যাসিড পাবো আমরা কিন্তু একটা OH লিখব ইনস্টেড অফ সিম্পল Cl বন্ড H। এবার কিছু ক্ষেত্রে ওরকমভাবে কানেকশন না হয়েও অ্যাসিডিটি পাওয়া যায়, সেখানে যে সেন্ট্রাল অ্যাটমটা, যেমন HCl এর ক্ষেত্রে কি হচ্ছে, H+ বেরিয়ে যায়, Cl এর মাথায় মাইনাসটা থাকতে পারে, কিন্তু এই ধরনের অক্সি অ্যাসিডের ক্ষেত্রে এরকম কিন্তু Cl বন্ড H+ ছাড়ে না, Cl এর সঙ্গে O লেগে থাকবে, O এর সাথে H লেগে থাকবে, এই Hটা H+ হয়ে বেরোবে, ইলেকট্রনটা O এর মাথায় থাকবে, সেই মাইনাসটা রেজোন্যান্স করে স্টেবিলিটি পাবে। এটাই হচ্ছে ফিলোসফি। তাহলে এটা মনোবেসিক অ্যাসিড, অর্থাৎ একক্ষারীয় অ্যাসিড মানেই হচ্ছে এখানে একটা OH গ্রুপ আছে। তাহলে পড়ে রইল কি, একটা O একটা H যদি চলে যায় তাহলে আরেকটা O পড়ে আছে, তাহলে তাকে যদি ভ্যালেন্সি মিট করতে হয় তাহলে তাকে ডবল বন্ড করতে হবে, কারণ আর তো কেউ নেই, আমি তো বন্ড O করে লিখতে পারি। তাহলে আমরা একটা অক্সিজেনের ভ্যালেন্সিটা যেহেতু 2, আমরা এটাকে কি করলাম, ডবল বন্ড করলাম। এবার কেউ বলতে পারে যে ক্লোরিনের তো ভ্যালেন্সি 1, তাহলে এখানে 3 ভ্যালেন্সি শো করছে কেন?
ও তো একটা বন্ড করলেই, যেটা ClOH এ করেছিল, বন্ড করলেই ও তো আর্গন গ্যাসের বিন্যাস পেয়ে যাচ্ছে, তাহলে আর তোর করার দরকার নেই। তো ক্লোরিন কি করবে, এক্সাইটেড হবে। এর 3D আছে, ইট হ্যাজ ভ্যাকেন্ট 3D অরবিটাল, এবং এই যে পেয়ারটা আছে এক্সাইটেড হওয়ার ফলে এই পেয়ারটা আনপেয়ার্ড হবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এক্সপ্যানশন অফ অক্টেট, এক্সপ্যানশন অফ অক্টেট অর্থাৎ ও কিন্তু আর আর্গন গ্যাসের বিন্যাস পাবে না, কারণ ও 3টে বন্ড করবে। 3টে বন্ড যদি ও করে, 3টে বন্ড থেকে 3টে ইলেকট্রন পাবে, 17 আর 3 হয়ে যাবে 20, অর্থাৎ অক্টেটের প্রসারণ হলো, অষ্টকের প্রসারণ হলো। তাহলে এক্সপ্যানশন অফ অক্টেট তো ওকে ইনার্ট গ্যাসে পৌঁছে দিতে পারলো না, তাহলে স্টেবিলিটি কিভাবে আসবে? স্টেবিলিটি ও যেমন ইনার্ট গ্যাসের কনফিগারেশনটা পেলো না, সেরকম ও তো কয়েকটা এক্সট্রা বন্ড তৈরি করেছে। বন্ড তৈরি করা মানেই অ্যাটমগুলো স্টেবিলিটি পাবে, স্টেবিলিটি পেলে এনার্জিটা প্রকৃতিতে রিলিজ করবে, দ্যাট উইল বি ইউটিলাইজ টু ইনক্রিজ দ্য এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স। ফলে প্রসেসটা হবে স্পন্টেনাস। আমরা এই এন্ট্রপি বাড়লে কী করে স্পন্টেনিটি আসছে সেটা আমরা থার্মোডাইনামিক্সে ডিটেলসে আলোচনা করব। তাহলে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন দরকার আমাদের, এখানে অ্যানালিসিস করতে হবে বলেছিলাম। সেন্ট্রাল অ্যাটম এখানে ক্লোরিন, তার অ্যারাউন্ডে কটা বন্ড আছে, নাম্বার অফ বন্ডস, যেভাবে আগের হাইব্রিডাইজেশনগুলো শিখিয়েছি, নাম্বার অফ বন্ডস ইকুয়াল টু 3, তার মধ্যে সিগমা কতগুলো, সিগমা হচ্ছে 2টো, পাই হচ্ছে 1টা। আমরা দেখতে পাচ্ছি 3টে বন্ড করেছে, 1 2 3, তার মধ্যে 2টো সিগমা, এদিকে একটা সিগমা, এদিকে একটা সিগমা, এদিকে একটা পাই। যেটা পাই করবে তাকে হাইব্রিডেশনের বাইরে বের করে রাখবো। 2টো সিগমার জন্য 2টোকে হাইব্রিডাইজ করাতে হবে, লোন পেয়ারকে হাইব্রিডেশনের বাইরে বের করা যায় না। সো দিস ইজ অলসো sp3 হাইব্রিডাইজড। তাহলে ClOH এর জিওমেট্রিটা কেমন হলো? টেট্রাহেড্রাল হবে অবশ্যই, sp3 মানেই টেট্রাহেড্রাল। এবার কটা লোন পেয়ার আছে? 2টো লোন পেয়ার আছে, আগের মতো আর 3টে নেই। তাহলে আমরা একটা লোন পেয়ার এদিকে দিলাম, একটা লোন পেয়ার এদিকে দিলাম, আর এটা একটা বন্ড করবে অক্সিজেনের সাথে, এটা একটা বন্ড করবে আর একটা অক্সিজেনের সাথে। এবার অক্সিজেন এখানে আমরা নাম্বারিং করে দিচ্ছি। আমরা 1 2 নাম্বারিং করে দিচ্ছি। তাহলে 1 নম্বর অক্সিজেনটা আমরা দেখতে পাচ্ছি যে এটার হাইব্রিডাইজেশন হওয়া উচিত sp3। কি করে বুঝলাম? অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4। এবার এ 2টো সিগমা করেছে, 2টো সিগমার জন্য 2টো আনপেয়ার্ড ইলেকট্রনকে হাইব্রিডাইজ করাতে হবে, লোন পেয়ারকে হাইব্রিডাইজ করাতে হয়, তাহলে এখানে হাইব্রিডাইজেশন হবে sp3। তাহলে যেটা OH এর যেটা O সেটা কিন্তু sp3 হাইব্রিডাইজেশন হবে। তাহলে আমরা এটাকে sp3 হাইব্রিডাইজেশন নিলাম। 2টো লোন পেয়ার আছে দেখতে পাচ্ছি, তাহলে এটা হলো টেট্রাহেড্রাল। অক্সিজেনটাও টেট্রাহেড্রাল, ক্লোরিনটাও টেট্রাহেড্রাল। এটা 1 নম্বর অক্সিজেন। 2 নম্বর অক্সিজেনটা কি করেছে? একটা সিগমা করেছে, একটা পাই করেছে। একটা সিগমা একটা পাই করলে আমাকে এই ইলেকট্রনটাকে হাইব্রিডেশনের বাইরে বের করে রাখতে হবে, কারণ ও পাই বন্ড তৈরি করবে, লোন পেয়ারকে ভিতরে রাখতে হবে, তাহলে হাইব্রিডাইজেশন এখানে হবে sp2। তাহলে এই যে অক্সিজেনটা, এটার হাইব্রিডেশন হলো sp2। sp2 হলে এটা হবে ট্রাইগোনাল প্লানার জিওমেট্রি। ঠিক আছে, এবার এই যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আমি হাইব্রিডেশনের বাইরে বের করে রাখলাম, আর এখানে যে একটা বেরিয়ে আছে, এই দুটোর মধ্যে কি হবে? পাই বন্ড হবে, অর্থাৎ পিজেড আর ডিজেড স্কোয়ার। এখানে ডিজেড স্কোয়ারে রাখবো আর এখানে পিজেডে রাখবো, তাহলে এদের মধ্যে ওভারল্যাপিং হবে। এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা ডবল বন্ড এইভাবে সৃষ্টি হলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে এইটুকু অংশ ট্রাইগোনাল প্লানার, কিন্তু এটা টেট্রাহেড্রাল জিওমেট্রি, এটা টেট্রাহেড্রাল জিওমেট্রি।
আর এর সঙ্গে হাইড্রোজেন এসেছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন রেখেছে, ক্লোরিন একটা ইলেকট্রন রেখেছে, তাহলে এটা নিয়ন গ্যাসের বিন্যাস পেল। আর এই অক্সিজেনটা অর্থাৎ এটা ক্লোরিন থেকে একটা ইলেকট্রন সিগমার মাধ্যমে পেয়েছে আর একটা পাইয়ের মাধ্যমে পেয়েছে। আর ক্লোরিন এটা পেল একটা অক্সিজেন থেকে, এটা পেল একটা অক্সিজেন থেকে আর একটা পাই বন্ড অক্সিজেনের সাথে, সেইভাবে বন্ডিংটা হলো। তাহলে আমি যদি শেপটাকে বোঝার চেষ্টা করি তাহলে এটা হবে এরকম। লোন পেয়ার তো নিজের জিনিস, শেপে কন্ট্রিবিউট করে না। তাহলে ক্লোরিনে কটা লোন পেয়ার দেখতে পাচ্ছি? দুটো। অক্সিজেনে কটা দেখতে পাচ্ছি? এখানেও দুটো, এখানেও দুটো। এবার বন্ডের নামকরণ করব। এই নামটা হবে সিগমা, দুটোই সিঙ্গেল বন্ড আছে, তাহলে এটা হবে sp3। তাহলে সিগমা sp3o 1sh। এই বন্ডটার নামকরণ করব, এটা হবে সিগমা sp3cl বন্ড sp3o। এটা sp3o এর সাথে 1sh এর হয়েছে সিগমা বন্ড। এই সিগমাটা হয়েছে ক্লোরিনের sp3 সাথে অক্সিজেনের sp3। এবার এখানে আসি, এখানে একটা সিগমা হয়েছে, সিগমাটা কার কার সাথে? sp3cl তার সাথে sp2o, এই ওটা কিন্তু sp2, অর্থাৎ sp2o এর সাথে sp3cl এর একটা সিগমা বন্ড হয়েছে। আর একটা পাই হয়েছে কার সাথে? পাইটা হবে এর, যেহেতু যদি আমি s px আর py ব্যবহার করে নিই তাহলে pz পড়ে থাকবে, pz এর সঙ্গে dz স্কোয়ারের পাই হবে। ঠিক আছে, তাহলে এর স্ট্রাকচারটা পাওয়া গেল এরকম। আমি যদি ওইসটাকে একটা ইউনিট ধরি তাহলে এটা ভি শেপড হবে বা বেন্ট হবে। এবারে আমরা তার পরেরটায় চলে যাই। পরেরটা হচ্ছে HClO3। এবার HClO3 এখানে এটাও মনোবেসিক অ্যাসিড, তাহলে বাকি দুটো অক্সিজেনকে আমাকে কি করতে হবে? আবার ডবল বন্ড ও করতে হবে। বোঝা গেল? তাহলে এই যে অক্সিজেনটা এটাও কিন্তু 2 নম্বর ক্যাটেগরিতে পড়ে যাচ্ছে, কারণ এটাও ডবল বন্ড। এবার নাম্বার অফ বন্ড কতগুলো? নাম্বার অফ বন্ড হচ্ছে এখানে কিন্তু সেন্ট্রাল অ্যাটমের অ্যারাউন্ডে, এটা অবশ্যই অ্যারাউন্ড ক্লোরিন, অ্যারাউন্ড Cl অ্যাটম। তাহলে এখানে 1 2 3 4 5 5 বন্ডস। সিগমা কটা? 3টে সিগমা। আর পাই কতগুলো? পাই হচ্ছে 2টো। বোঝা গেছে? এই ডবল বন্ডে একটা সিগমা, এই ডবল বন্ডে একটা সিগমা, এই সিঙ্গেল বন্ডে একটা সিগমা, তাহলে 3টে সিগমা। এই ডবল বন্ডে একটা পাই, এই ডবল বন্ডে একটা পাই, তাহলে এটা হচ্ছে যে 3টে সিগমা 2টো পাই। 5টা বন্ড করার জন্য 5টা আনপেয়ার্ড ইলেকট্রন দরকার, সেই জন্য এখানে আরও একটা লোন পেয়ারকে আনপেয়ার্ড করাতে হবে। কটা পেয়ে গেলাম? 5টা আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কটা সিগমা আছে? 3টে সিগমা আছে, একটা লোন পেয়ার আছে। পাই বন্ড যারা করবে তাদেরকে হ্যাবিটেশনের বাইরে বের করে রাখতে হবে। সিগমা বন্ড এবং লোন পেয়ার হ্যাবিটেশনের মধ্যে থাকবে, তাহলে সেইটা সব মিলিয়ে হলো 4টে, তাহলে এটাও sp3 একইভাবে। তাহলে Cl আমরা এদিকে একটা ডবল বন্ডও পাচ্ছি, এদিকে একটা ডবল বন্ডও পাচ্ছি, এদিকে OH। এক নম্বর অক্সিজেন, অর্থাৎ এটা যেহেতু দুদিকেই সিগমা করেছে তাহলে এটা হবে sp3। আর এটা sp3 করেছে তাহলে এটাও হবে টেট্রাহেড্রাল, এটাও sp3। কিন্তু এই দুটো অক্সিজেন হচ্ছে এই ক্যাটেগরিতে পড়বে, কারণ এরা পাই বন্ড করেছে, এরা দুজনে হবে sp2। এটা sp2, এটা sp2, এটা sp3, এটা sp3। আচ্ছা, আগেরগুলোতে বন্ড অ্যাঙ্গেলগুলো বলা হলো না, বন্ড অ্যাঙ্গেল সহজ। এইটা প্রত্যেকবার sp3 হচ্ছে, তাহলে এই বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট হবে। এবার VSEPR গিয়ে আমরা বুঝতে পারবো যে রিপালশনের কারণে বন্ড অ্যাঙ্গেলটা একটু এদিক ওদিক হয়, সেটা আমরা বলেছি। VSEPR গিয়ে ক্লিয়ার হবে, সেটা তোরা তারপর জাজমেন্ট দিয়ে বলতে পারবি যে অ্যাঙ্গেলটা কমবে না বাড়বে। কিন্তু বিরাট কিছু ডেভিয়েশন হবে না, 109 ডিগ্রি 28 মিনিটের কাছাপিটি থাকবে। কয়েকটা স্পেসিফিক মলিকুলের ক্ষেত্রে অবশ্য ডেভিয়েশনটা খুব মারাত্মক হয়, সেটা আমরা VSEPR আলোচনা করব। তাহলে যেগুলো sp3 হাইব্রিডাইজেশন এগুলো সব 109 ডিগ্রি 28 মিনিটের কাছাকাছি, এটাও 109 ডিগ্রি 28 মিনিটের কাছাকাছি।
বোঝা গেছে? এবার নামগুলো করে নিই, আমরা আর ভাঙছি না। এই অক্সিজেনটা যেগুলোতে পাই বন্ড তৈরি করছে, এটা এবং এটা, তাহলে নাম এটা আমরা আগে করলাম, এটা সিগমা sp3o 1sh, এটা সিগমা sp3cl sp3o। এখানে কি হবে? এখানে সিগমা sp3cl sp2o, এটাও তাই, আর একটা করে পাই হবে। এইভাবে হলো স্ট্রাকচারটা। এবার তারপরেরটাই আসি, এটাই আসি HClO4। HClO4 এর ক্ষেত্রে আমরা ওটাতেও দেখবো যে ওটা মনোমেসিক অ্যাসিড, একটা OH তাহলে রাখতে আমি বাধ্য, তাহলে আরও একটা অক্সিজেন আছে, সেটাকে আমি আরও একটা ডবল বন্ড ও দিলাম। আরেকটা ডবল বন্ড ও দিলে কি হলো, এটাও সেকেন্ড ক্যাটেগরিতে পড়ে গেল। তাহলে এখন টোটাল নাম্বার অফ বন্ডস অ্যারাউন্ড দ্য Cl অ্যাটম ইজ 7। কটা সিগমা? 4টে সিগমা। পাই কটা? পাই 3টে। 3টে ডবল বন্ডে 3টে পাই, 3টে ডবল বন্ডে 3টে সিগমা, এদিকে একটা সিগমা, তাহলে হচ্ছে 4টে সিগমা। 4টে সিগমা করতে গেলে 4টে আনপেয়ার্ড ইলেকট্রনকে হাইব্রিডেশন রাখতে হবে, আর এই লোন পেয়ারটাকে আনপেয়ার্ড করিয়ে তবেই আমি আরও একটা সিগমা আরও একটা পাই করতে পেরেছি। তাহলে লাস্ট যে লোন পেয়ারটা ছিল সেটাকেও আমি ব্রেক করে ফেললাম, দিয়ে একটা সিগমা হবে একটা পাই হবে, অর্থাৎ এখানেও একটা অক্সিজেন এইভাবে এলো। কিন্তু 4টে সিগমাকে হাইব্রিডাইজ করাতে হয়েছে, 4টে সিগমা যারা করবে সেই অরবিটালগুলোকে হাইব্রিডাইজ করাতে হয়েছে, ফলে এখানেও কিন্তু হাইব্রিডাইজেশন sp3। এবং অক্সিজেনটা দু রকমের, যেগুলো ডবল বন্ডের অক্সিজেন তারা হচ্ছে সব sp2, আর যেটা ওই OH এর সাথে যে ওটা রয়েছে সেটা হচ্ছে যে sp3। তাহলে এখানে নামটা আগের মতনই, এখানেও বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এগুলোও সব 109 ডিগ্রি 28 মিনিট। বোঝা গেছে? এইটা হচ্ছে স্ট্রাকচার। আমি যদি ClOH এর এই OH-টাকে HClO4 এর এই OH-টাকে একটা ইউনিট ধরি, হাইড্রোজেন যেহেতু ছোটো অ্যাটম, তাহলে স্ট্রাকচারটা হবে, এর শেপটা হবে টেট্রাহেড্রাল, কারণ লোন পেয়ারটাকে আমি এইভাবে লিখবো না। জিওমেট্রি টেট্রাহেড্রাল হচ্ছে এটারও শেপটা গোটা মলিকিউলটার কিন্তু টেট্রাহেড্রাল ধরা যেতে পারে, কারণ H এর সাইজ খুব ছোট। এই হচ্ছে হাইব্রিডাইজেশন শেপ, নেম অফ দ্য বন্ডস অফ দিস 4 অক্সিহ্যালো অ্যাসিডস। এবারে আসল কাজটা কিন্তু হয়নি, আসল উত্তরটাই কিন্তু এখন বাকি আছে, সেটা হচ্ছে যে কম্পেয়ার দ্য অ্যাসিডিটি। তাহলে এই কম্পেয়ার দ্য অ্যাসিডিটি এটা করার আগে আমরা অ্যাসিড কিভাবে হচ্ছে সেটা একটু জেনে নিই, তারপর অ্যাসিড স্ট্রেংথটাকে আমরা কম্পেয়ার করব। আমরা একটা অ্যাসিড নিলাম HA সিম্বলিক, এটা উইক অ্যাসিড, তাহলে কি হবে, এটা H+ ছাড়বে, কিন্তু একটা রিভার্সেবল রিয়াকশন হবে, সবটা ভেঙে যাবে না। উইক অ্যাসিড যদি নেওয়া হয় কিছুটা ভাঙবে, অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশন হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, তারপর একটা ইকুইলিব্রিয়াম আসবে। কেন এটা উইক হলো? H+ কিন্তু নির্দোষ। H+ ইজ হাইলি স্টেবিলাইজড ইন ওয়াটার, হাইলি সলিউবল H+। তাহলে কার জন্য এরকম হলো? এটার কারণ হচ্ছে A-, অর্থাৎ এটা যদি অ্যাসিড হয় তাহলে এটাকে আমরা বলতে পারবো কনজুগেট বেস। সেজন্য এটাকে যদি আমরা A1 বলি তাহলে এটাকে বলবো B1। একইভাবে উল্টো দিকে AH+ ছাড়বে, A নেবে রিভার্স রিয়াকশনটাতে, তাহলে এটাকে বলবো অ্যাসিড 2, এটাকে বলবো বেস 2। অর্থাৎ H2 এবং H3O+ এরা হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার, অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগল, আর HA এবং A- এরা হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। কাদেরকে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার বলবো? HCl আর HCO3- কিন্তু এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। H2CO3 একে যদি অ্যাসিড বলি তাহলে এটা হবে তার কনজুগেট বেস, এদের মধ্যে সম্পর্ক আছে। অর্থাৎ প্রোটনের যদি সম্পর্ক থাকে তাহলে ছাড়ার পর হবে বেস, আর নেওয়ার পর হবে অ্যাসিড, তাহলে এরা কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। আবার HCl এবং Cl- এরা কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। তাহলে এখানে H+ ছাড়লে এটা হচ্ছে, তাহলে এটাকে অ্যাসিড বললে এটা কনজুগেট বেস, এটাকে বেস বললে এটা কনজুগেট অ্যাসিড। কারো মাথায় স্ট্যাম্প মারা নেই যে এটাই কনজুগেট বেস হবে বা এটাই কনজুগেট অ্যাসিড হবে,
প্রথমে যেটাকে বলবো সেটাতে কনজুগেট বলবো না, অর্থাৎ একে অ্যাসিড বলছি তাহলে এর যে বেসটা হবে তাকে কনজুগেট বেস বলবো। প্রথমে যদি এটাকে বেস বলি তাহলে এটাকে কনজুগেট অ্যাসিড বলবো। একইভাবে AH+ অ্যাকসেপ্ট করছে তাহলে এটা বেস, AH+ ছাড়ছে তাহলে এটা অ্যাসিড, তাহলে এটাকে অ্যাসিড বললে এটা কনজুগেট বেস বলবো, এটাকে বেস বললে এটা কনজুগেট অ্যাসিড বলবো। দিস ইজ দ্য কনজুগেট অ্যাসিড বেস রিলেশনশিপ। এখন অ্যাসিডের ক্ষেত্রে এই কনজুগেট বেসের স্টেবিলিটিটাই গাইড করে যে স্ট্রেংথ অফ দ্য অ্যাসিড। এটা যদি খুব স্টেবল হয়ে যায় তাহলে বাঁ দিকে আসার প্রবণতা দেখাবে না, সেক্ষেত্রে এটা রিভার্সেবল থাকবে না, এটা হয়ে যাবে ইরিভার্সেবল, তখন অ্যাসিডটাকে বলবো স্ট্রং। তাহলে উইথ ইনক্রিজিং With increase in stability of the conjugate base, strength of the acid increases. Conjugate base যদি স্টেবল হয় তাহলে ফরওয়ার্ডে যাবে, ব্যাকওয়ার্ডে আসবে না, কারণ এটা স্টেবল। আর H+ হাইলি স্টেবিলাইজড, ওটা নিয়ে কোনো প্রশ্নই নেই। এটা যত স্টেবল হবে তত ফরওয়ার্ডে রিয়াকশন যাবে, ব্যাকওয়ার্ডে আসবে না, তাহলে তত বেশি ডিসোসিয়েশন হবে, যত বেশি ডিসোসিয়েশন হবে তত বেশি H+ পাবো, তত অ্যাসিডটা বেশি স্ট্রং। দিস ইজ দ্য এক্সপ্লানেশন। তাহলে যখন এই ধরনের প্রশ্ন আসবে, কম্পেয়ার দ্য অ্যাসিডিটি অফ HOCl, HClO2, HClO3, HClO4, এই ধরনের যখন প্রশ্ন আসবে প্রথমে এই H+গুলোকে ছাড়িয়ে দিতে হবে, কারণ H+এর কোনো রোল নেই অ্যাসিড স্ট্রেংথ অর্ডার ডিটারমিনেশনে, H+এর কোনো রোল নেই। আগে আমাকে কি করতে হবে, এদের প্রত্যেকের বা অন্য কোনো প্রবলেম এলে তাদের সেখানে সেই অ্যাসিডগুলোর H+গুলোকে ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে দিয়ে যে কনজুগেট বেসগুলো পড়ে আছে তাদের স্টেবিলিটি নিয়ে আলোচনা করতে হবে। যে বেশি স্টেবল হবে সেই করসপন্ডিং সেই অ্যাসিডটা বেশি অ্যাসিড হবে। তাহলে HOCl এর কনজুগেট বেস হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমরা লিখলাম অ্যাসিড আর এটা লিখছি কনজুগেট বেস CB কনজুগেট বেস। তাহলে HOCl এটার ক্ষেত্রে হচ্ছে Cl বন্ড O-, এটা হচ্ছে HClO2, তাহলে এটা স্ট্রাকচার দিয়েই আমি আঁকার চেষ্টা করছি। কীরকম শিখলাম আমরা, একটা ডবল বন্ডও পেয়েছি আর বন্ড O-, আমি লোন পেয়ারগুলো দিচ্ছি না। তারপরে একটা পেয়েছি HClO3, এখানে 3টে লোন পেয়ার ছিল, আচ্ছা দিয়েই দিই, 3টের একটা ভেঙেছে দিয়ে ডবল বন্ডও হয়েছে, তাহলে 2টো পড়ে আছে। এবার এখানে কি হলো, এখানে আর একটা লোন পেয়ার পড়ে আছে, H+টা ছাড়িয়ে দিলে এটা দেখতে হলো। আচ্ছা এটা শেপ যদি জিজ্ঞাসা করে যে ClO3 মাইনাস, হোয়াট উইল বি দ্য শেপ, এ জিওমেট্রি টেট্রাহেড্রাল, এখানে কিন্তু H টার্ম নেই, তাহলে শেপ হবে অ্যামোনিয়ার মতো। দেখ একদম অ্যামোনিয়ার মতো দেখতে এটা, এখানে নাইট্রোজেন, তার মাথায় লোন পেয়ার, 3 থেকে 3টে হাইড্রোজেন, তাহলে এটা অ্যামোনিয়ার মতো দেখতে হবে। সো ইট ইজ পিরামিডাল ইন শেপ, পিরামিডিও। লাস্ট হচ্ছে HClO4, এর যদি আমরা H+টাকে ছাড়িয়ে দিই তাহলে কেমন হবে, তাহলে Cl উপরে একটা ডবল বন্ড, এই লোন পেয়ারটা লাস্ট লোন পেয়ারটা ভেঙে গেল, ডবল বন্ড আর এই বন্ড মাইনাস, বোঝা গেছে। এই যে H+টা বেরিয়ে যায় যদি বন্ড পেয়ারটার মাথায় থেকে যাবে মাইনাস হয়ে, তাহলে আমরা 4টে অ্যাসিডের জন্য 4টে কনজুগেট বেসের স্ট্রাকচার লিখে ফেলেছি, ঠিক আছে। এখানে একটু ক্লোরিনের ভ্যালেন্সিটা দেখে নিই। এখানে ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1, যে আনপেয়ার্ড ইলেকট্রনটা প্রথমেই ছিল গ্রাউন্ড স্টেটে সেটাও এখানে রিফ্লেকশন দেখিয়েছে। তারপর একটা লোন পেয়ার ভেঙেছি, তাহলে এখানে হলো 3, তাহলে 2 কিন্তু ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে না, 1-এর পর 3 এলো, তারপর 5 এলো, কারণ একটা করে লোন পেয়ার ভাঙলে কি হবে, 2টো আনপেয়ার্ড ইলেকট্রন পাওয়া যাবে, তাহলে যেটা থাকবে তার সঙ্গে 2 যোগ হয়ে যাবে, অর্থাৎ 1, 3, 5, 7। একটা করে লোন পেয়ার ভাঙছি, একটা লোন পেয়ার ভাঙলে 2টো আনপেয়ার পাওয়া যাবে, এখানে একটা আনপেয়ার ছিল, 2টো যোগ হলে 3টে হবে, তাহলে এখানে ভ্যালেন্সি 3,
আরও একটা লোন পেয়ার ভাঙলাম, তাহলে এখানে 5 হবে, এখানে 7 হবে। সো দ্য ভ্যালেন্সিজ অফ ক্লোরিন আর 1, 3, 5 and 7। যদি সালফার বলে, সালফারে কিন্তু দুটো ইলেকট্রন আছে আনপেয়ার্ড গ্রাউন্ড স্টেটে। তারপর যদি যে লোন পেয়ারগুলো আছে তাকে যদি ভাঙা হয় তাহলে 2 এর পরে 4 হবে, তারপর 6 হবে। তাহলে সিমিলার প্রবলেম আসতে পারে যে সালফারের কি কি এক্সটেন্ডেড ভ্যালেন্সি আছে, সেখানে উত্তর হবে 2, 4, 6। যে প্রথমে ইভেন দেখাবে সে পরেরগুলো সব ইভেন দেখাবে, যে প্রথমে অড দেখাবে সে পরেরগুলো সব অড দেখাবে, কারণ 2, 2 করে অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার এই যে কনজুগেট বেসের এই যে গঠন পেয়েছি, এখানে কি হচ্ছে, মাইনাসটা এখানে রেজোন্যান্স করবে। তাহলে এখানে রেজোন্যান্সটা কেমন হয় সেটা একটু দেখা যাক। রেজোন্যান্স হচ্ছে পাই বন্ড তৈরি হয় এবং পাই বন্ড খোলা, সেটা হচ্ছে রেজোন্যান্স। তাহলে এখানে যে বন্ড পেয়ারটা রয়েছে, এখানে যে লোন পেয়ারটা রয়েছে, একটা নিজের এবং একটা হাইড্রোজেন ছেড়ে গেছে, সেই লোন পেয়ারটা এখানে প্লেস করলো। তাই প্লেস করলে এখানে পাই বন্ড হয়ে যাবে, এই পাই বন্ডটা খুলে যাবে। দিয়ে কেমন স্ট্রাকচার হলো, যদি কেউ বলে এরকম হবে কেন, তাকে একটা অদ্ভুত কাউন্টার করা যাবে। শুনলে প্রথমে রেগে যাবে সে। আমি যদি বলি হবে না কেন, তো সে বলবে আমার প্রশ্নটার উত্তর দিন। আমি বলছি এটা হবে কেন, আপনি বলে দিলেন যে হবে না কেন। না, এটা কথাটা বুঝতে হবে। এইটা দেখতে কি আলাদা? একই রকম। তাহলে যদি আমি এই ঘটনাটা ঘটাই তাহলে এটা হচ্ছে, দেখতে কিন্তু একই রকম মনে হচ্ছে, যেন জিনিসটাকে মানে ঘুরিয়ে দিয়েছি মলিকিউলটাকে। কিন্তু এখানে আমি ঘোরাইনি, এখানে যেটা সিগমা বন্ড ছিল সেটা পাই বন্ড হয়েছে, যেটা সিগমা বন্ড ছিল সেটা ডবল বন্ড হয়েছে, আর যেটা ডবল বন্ড ছিল সেটা সিঙ্গেল বন্ড হয়েছে। তাহলে এই রেজোন্যান্সের মাধ্যমে সিঙ্গেল বন্ডটাকে ডবল বন্ড করেছি আর ডবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড করেছি, তাতে একই রকম জিনিস দাঁড়াচ্ছে। তাহলে একজনের মাথাতে মাইনাসটা থাকবে কেন, অপশনটা যখন রয়েছে। এবার কেউ যদি বলে যে এই যে বন্ড ভাঙা, এই বন্ড ভাঙার এনার্জি কোথা থেকে এলো? দেখো, বন্ড যেমন ভেঙেছি সেরকম বন্ড একটা পেয়েও গেছি। এখানে যেমন এই পাই বন্ডটাকে ভেঙেছি, সেরকম এখানে যে পাই বন্ডটা তৈরি হয়েছে সেখান থেকে এনার্জি পেয়ে গেছি, তাহলে অসুবিধা নেই। তাহলে প্রথম বন্ড ভাঙাটা হলো কি করে? সিস্টেমের মধ্যে যে থার্মাল এনার্জি আছে সেই থার্মাল এনার্জি দিয়ে ভেঙে ফেলেছি পাই বন্ডটাকে। এখানে কিন্তু কোনো আমি সিগমা বন্ড ভাঙিনি। আরেকটা বিষয় হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং হয়, সেই টানেলিংয়ের মাধ্যমে পাই বন্ড বা দুর্বল বন্ধন খুব সহজে ভেঙে ফেলা যায়। তাহলে সিস্টেমের থার্মাল এনার্জি দিয়ে পাই বন্ড ভেঙে ফেলেছিলাম প্রথমে, কিন্তু আবার তো সেই পাই বন্ড আবার তৈরি হয়ে গেছে, ইকুইভ্যালেন্ট পাই বন্ড তৈরি হয়ে গেছে। তাহলে ওভারঅল কিন্তু কোনো এনার্জি লস বা গেন হয়নি। দ্য প্রসেস ইজ নট এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক। কিন্তু যেটা হলো, এই যে মাইনাসটা একটা জায়গার পরিবর্তে দুটো জায়গায় ঘুরে বেড়াতে পারছে, তার জন্য কিন্তু স্টেবল হবে, অর্থাৎ একজনের ওপর চার্জটা লোকালাইজ করছে না। এবার এখানেই কিন্তু শেষ নয়, আবার এটা প্লেস করবে, এটা এর মাথায় খুলে যাবে। অবশ্যই হবে। কেন এর মাথাতে মাইনাসটা থেকে যাবে যখন একটা অপশন রয়েছে ইকুইভ্যালেন্ট অপশন? ও তো থার্মাল এনার্জি দিয়ে এটাকে বন্ডটাকে তৈরি করে এটাকে ভেঙে ফেলবেই। ফলে এরপরে যেটা হবে সেটা হচ্ছে এরকম। এটা কিন্তু টেট্রাহেড্রাল, বোথ শেপ অ্যান্ড জিওমেট্রি, কারণ ক্লোরিনের হাইব্রিডাইজেশনটা আমরা সবসময় sp3 দেখেছি। এবার আবার এখানে প্লেস করবে, এটা খুলবে, আবার এটা ফেরতও যেতে পারে, সেই জন্য এটা ডবল হেডেড অ্যাটো, এটা রেজোন্যান্সের সাইন। এবার এটা এখানে এলো, এটা এখানে যাবে, এইটা হচ্ছে এই স্ট্রাকচারটা। তাহলে কটা রেজোন্যান্স স্ট্রাকচার পাচ্ছি? 1, 2, 3, 4। এরপর যেটা পাবো 5 নম্বর, সেটা কিন্তু ওর সাথে মিল আছে, ওটাই। তাহলে এতগুলো রেজোন্যান্স স্ট্রাকচার পাচ্ছি, এবং এটা ইলেকট্রনের স্পিড খুব বেশি, খুব ফাস্ট, এটা কিন্তু ফ্লিপ করবে, এটা থেকে এটা চলে আসবে, এটা থেকে এটা চলে আসবে, আবার ফিরেও যেতে পারে। ফলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে রেজোন্যান্স হাইব্রিড।
রেজোনেন্স হাইব্রিডটা কীরকম জিনিস না, আমি যদি ইলেকট্রনিক টাইম স্কেলে দেখি তাহলে কিন্তু আমি স্ন্যাপশটগুলো পেতে পারি, কিন্তু আমরা যে টাইম স্কেলে দেখব সেটা হচ্ছে যে লং টাইম স্কেল। সেখানে কি হবে, সেখানে আমরা এদের একটা গড় দেখব। অর্থাৎ সিনেমা তো আসলে স্টিল ফটো, তো সেই স্টিল ফ্রেমগুলোকে স্পিডে পার করে দেওয়া হয় যাতে 1-10 সেকেন্ডের মধ্যে একাধিক ফ্রেম ঢুকে পড়ে। 1-10 সেকেন্ডের মধ্যে যদি একাধিক ফ্রেম ঢুকে পড়ে তখন আমাদের ব্রেন কিন্তু অ্যানালাইসিস করতে পারে না যে এটা হচ্ছে যে একটা ডিফারেন্ট ফ্রেম, তখন গুলিয়ে ফেলে। তাহলে এটা হচ্ছে জাস্ট টাইম অ্যাভারেজের একটা ব্যাপার। তাহলে টাইম অ্যাভারেজে আমরা ওটাকে ফিল্ম হিসেবে দেখছি ইনস্টেড অফ আ স্টিল ফ্রেম। রেজোনেন্স হাইব্রিড সেই একই জিনিস। তাহলে রেজোনেন্স হাইব্রিডটা কী দাঁড়াবে? রেজোনেন্স হাইব্রিড আঁকার সময় একটা জিনিস মাথায় রাখতে হয় যে যেটা সব জায়গায় আছে সেটা এঁকে ফেলতে হবে, যেটা সব জায়গায় নেই কয়েকটা জায়গায় আছে সেটাকে প্রথমে আঁকলে হবে না। দেখ স্টাডি করে যে আমি সেই স্কেলিটনটাকে এঁকে ফেলেছি যেটা সব জায়গায় আছে, কোথাও এর অন্যথা হয়নি। যেমন এখানে পাই বন্ড আছে, এই বন্ডটাতে পাই বন্ড আছে, কিন্তু এখানে নেই, এখানে আছে, এখানে আছে, কিন্তু সিগমা বন্ডটা সব জায়গাতেই আছে। তাহলে ক্লোরিন এবং যে 4টে সিগমা বন্ড এবং 4টে যে অক্সিজেন অ্যাটম সেটা কিন্তু সব জায়গায় প্রেজেন্ট, সেই কারণে আমি এটা এঁকেছি। এইবার দেখা যাচ্ছে যে 3টে পাই বন্ড 4টে সিগমা বন্ডে ঘুরে বেড়াচ্ছে, ঠিক বলছি? 1 2 3 3টে পাই বন্ড, একবার এখানে আছে, একবার এখানে আছে, একবার এখানে আছে, একবার এখানে আছে। তাহলে 3টে পাই বন্ড 4টে সিগমা বন্ডে যদি ঘুরে বেড়ায় তাহলে এটা কিন্তু আর ফুল পাই বন্ড হবে না। ইলেকট্রন ক্লাউড কিন্তু 2c2 ইলেকট্রনের যে ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন যে ডেনসিটি, ইলেকট্রন ক্লাউডের যে ডেনসিটি, সেই ডেনসিটিটা কিন্তু 2c2 ইলেকট্রনে যা থাকে তার থেকে ফল করে যাবে। অর্থাৎ আমরা বন্ড অর্ডার কত পাবো? একটা তো গোটা আছেই, বন্ড অর্ডার কার কার মধ্যে? বিটুইন ক্লোরিন অ্যান্ড অক্সিজেন একটা আছেই, সেজন্য 1 লিখেছি, সেটা হচ্ছে সিগমা। আর 3টে পাই বন্ড 4টে বন্ডে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এক একজন 3-এর 4 করে পাবে, সো ইট ইজ 1.75। তাহলে ডবল বন্ডের বন্ড অর্ডার হলো না, সিঙ্গেল বন্ডের বন্ড অর্ডার হলো না, এটা ডবল বন্ডের কাছাকাছি হলো বন্ড অর্ডার 1.75। এবার মাইনাসটা 4টে অক্সিজেনে একই রকম সময় কাটাবে, কারণ প্রতিটি সিচুয়েশন হচ্ছে ইকুইভ্যালেন্ট। তাহলে এখানেও ডেল মাইনাস থাকবে, এখানেও ডেল মাইনাস থাকবে, এখানেও ডেল মাইনাস থাকবে, এখানেও ডেল মাইনাস থাকবে, এবং এই পার্শিয়াল নেগেটিভ চার্জটার সাথে ওভারঅল কমপ্লিট নেগেটিভ চার্জটার সম্পর্ক কি? ইট ইজ বাই 4। তাহলে 25% নেগেটিভ চার্জ এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, ওভারঅল 100%। বোঝা গেছে? তাহলে এখানে নেগেটিভ চার্জের যে লোডটা, সেই লোডটা কিন্তু এক জায়গায় না থেকে সব জায়গায় চাড়িয়ে গেল, চার্জের ডিলোকালাইজেশন হয়ে গেল, ফলে H+ এসে আর খুঁজে পাবে না একে। H+ এসে তো মাইনাসের সাথে ওকে মাইনাসটাকে তো পেতে হবে, তবে তো সে OH বন্ডটা করে আবার বাঁ দিকে ফেরত আসবে। এ তো এখানে দেখছে 25% মাইনাস, আর H+ তো হাইলি স্টেবল, ওর তো নিজের কোনো তাগিদ নেই, ফলে এও জলে থেকে গেল আর H+ও জলে থেকে গেল। ফলে HClO4 কিন্তু ভীষণ স্ট্রং অ্যাসিড এবং এ 100% ডিসোসিয়েট করে। এবার যখন আমি এখান থেকে এখানে শিফট করলাম তখন কিন্তু রেজোন্যান্সটা কি হয়ে গেল? একটা কমে গেল। একটা কমে গেল মানে কি? এখন কিন্তু দুটো পাই বন্ড 3টে বন্ডে ঘুরে বেড়াবে। তাহলে বন্ড অর্ডার কি হবে? 1 + 2/3, তাহলে এটা হচ্ছে 1.66। বোঝা গেল? আর মাইনাসটা 3টে জায়গায় ঘুরবে, তাহলে ডেল মাইনাস ইকুয়াল টু -/3। তাহলে এর চার্জ ডেনসিটি থেকে কিন্তু এর চার্জ ডেনসিটি বেশি, তাহলে এটা বেশি আনস্টেবল, অর্থাৎ স্টেবিলিটি এর বেশি। এখানে আসি, এখানে বন্ড অর্ডার কত হবে? এখানে 1 + 1/2, একটা পাই বন্ড দুটো বন্ডে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এটা 1.5 হলো বন্ড অর্ডার। আর ডেল মাইনাস কত হবে? এখানে একটা মাইনাস দুটো জায়গায় ঘুরে বেড়াতে পারবে, তাহলে -/2, তাহলে এখানে 50% করে এক একজন থাকছে, এক একজনের মাথায় থাকছে, তাহলে এটা আরও আনস্টেবল হলো। আর এখানে তো 100%ই এখানে থাকছে, আর বন্ড অর্ডারের পিওর 1, তাহলে বন্ড অর্ডারটা কমতে কমতে আসছে 1.75 এখানে, তারপর 1.66, তারপর 1.5, এখানে 1। আর ডেল মাইনাসটা আস্তে আস্তে এখানে বাড়ছে, এখানে হচ্ছে যে 25%, এখানে 33%,
এখানে 50%, এখানে হচ্ছে 100%। তাহলে জল এটাকে স্টেবিলিটি দিচ্ছিল, এটাকে স্টেবিলিটি দিচ্ছিল, এটাকে স্টেবিলিটি দিচ্ছিল, এটাকে স্টেবিলিটি দিচ্ছিল। জল কীভাবে আসবে? এখানে টার্মিনাল দিয়ে আসবে। ফলে এই 25% চার্জকে স্টেবিলিটি দেওয়ার কোনো ব্যাপারই নয়। তাহলে স্টেবিলিটি অর্ডার যদি আমি বলি, অর্ডার অফ স্টেবিলিটি অফ দ্য কনজুগেট বেসিস, সেটা হচ্ছে এটা গ্রেটার দেন এটা দেন এটা। যত বেশি কনজুগেট বেসটা স্টেবল হবে, মোর উইল বি দ্য অ্যাসিডিটি, কারণ বিক্রিয়াটা তত ফরওয়ার্ডে যাবে, তত বেশি H+ ছাড়বে। সো দ্য অ্যাসিডিটি অর্ডার ইজ HCl4 greater than HCl3 greater than HCl2 greater than HOCl। আরও একটা লজিক আছে, ছোট্ট লজিক, সেটা হচ্ছে যে এখানে অক্সিডেশন স্টেটটা হচ্ছে +7, কারণ 4টে অক্সিজেন 4 × -2 -8 আর +1, তাহলে এটা +7। এখানে হচ্ছে +5, 3 × -2 -6 +1, তাহলে -5, তাহলে একে +5 হতে হবে ওভারঅলটা 0 হওয়ার জন্য। এখানে -4, একে +1, তাহলে -3, তাহলে একে +3 হতে হবে ওভারঅলটা 0 হওয়ার জন্য। এইভাবে এটা হচ্ছে +1। তাহলে যত অক্সিডেশন স্টেট বাড়ছে তত ইলেকট্রন লুজ করছে, ইলেকট্রন ডেনসিটি লুজ করছে, তত টানার ক্ষমতা বেশি হবে, তত মাইনাসটাকেও ভালো ধরে রাখতে পারবে, তত H+ এর প্রতি অ্যাফিনিটি কমে যাবে। তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন উইল decrease, so the acidity order will increase. So this is the acidity order and the required explanation. If you feel any problem, any doubt, feel free to contact me. Okay, stay with me. Thank you.